হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে একটা ছুটির দিন, সকাল এখন ওই 8:30 মতো বাজে। গতকালকের মতো আজকে আর অত হাওয়া নেই, ওই জন্য শীতটা একটু কমই আছে। তবে এত সুন্দর রোদ্দুর উঠেছে, বাইরের আবহাওয়াটা খুবই ভালো। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সবার প্রথমে জানলাটা খুলে দিলাম। মিহি এখনো ঘুমোচ্ছে। আমি বাইরে থেকে জামা কাপড়গুলো এনে এখন ভাঁজ করব, তারপর যাব রান্নাঘরে। আমি সাধারণত কাঞ্চনের জামা কাপড় খুব একটা নিজে থেকে ওয়াশিং মেশিনে দেই না, তার কারণ ও কোনটা ধোবে কোনটা পড়েছে সেটা খুব একটা খেয়াল আমার থাকে না। তার থেকে বরং আমি আর মিহি যেগুলো যেগুলো পরি সেটা একদিন দুদিন পর পর ধুয়ে দেই। আজকে ছুটির দিন, তাই কাল রাতে এসেই কাঞ্চন ওর জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছে। সেগুলো মেলে দেওয়ার পর আজকে দেখলাম এখনো শুকোতে বাকি। আসলে রাতের দিকে দিয়েছে তো, ওই জন্যই বোধহয় একটু ভেজা রয়েছে। প্রত্যেক বছর ক্রিসমাসে আমি ক্রিসমাস ট্রি সাজাই, তবে সেটা রাখি আমাদের এই বসার রুমে। তবে এবছর রেখেছি এই ডাইনিং রুমের কোণার দিকটায়। আর যেহেতু এবারে ক্রিসমাস ট্রিটা একটু বড়, আর বসার ঘরের তুলনায় এখানে যেহেতু বেশ আলো বাতাস বেশি খেলে, তাই সেটা দেখতেও বেশ ভালো লাগছে। আজকে আমরা কয়েকজন বন্ধুরা মিলে একটুখানি বের হব, সব কচি কাচাদের নিয়ে একটুখানি পার্কে যাব। একটু দুপুর দুপুর করেই যাব, ওই কারণে সকাল সকাল রান্না বসাবো। খাবার দাবার কিছু আছে, তবে চিকেনটা রান্না করব। তার কারণ এইবার যে চিকেনটা এনেছে সেটা বেশ ফ্রেশ, তাই ফ্রিজে না রেখে না জমিয়ে রেখে এখনই রান্না করে ফেললেই ভালো। জমিয়ে রাখলে সেই তো আবার বাসি হলো, ফ্রোজেন হলো। তার থেকে বরঞ্চ টাটকা টাটকা খেলে এর স্বাদটা বজায় থাকবে। আবার গতকাল রাতে অফিস থেকে ফেরার সময় দুয়াটি মতো একদম ফ্রেশ মূলো শাক এনেছে। সেটা দেখে আমার মনে হচ্ছিল আগে সকাল হোক, এই মুরগির মাংস আর মূলো শাক রান্না করব। আর যদি এই মূলো শাক আর গোটা চিকেন ও নিয়ে না ফিরতো কাল রাতে, তবে আর আজকে আমি রান্নাই করতাম না। তার কারণ ফ্রিজে যা সমস্ত রান্নাবান্না ছিল আজকে ঠিকঠাক চলে যেত। তবে জানেন তো, এই এত বড় মুরগি আমি নিত্যদিনের সবজি কাটার জন্য যে পাতলা ছুরিটা ব্যবহার করি, ওটা দিয়ে কিন্তু কাটা খুব কষ্টকর। কাটা যায় না বললে ভুল, খুব জোর জবরদস্তি করে কাটা গেলেও তাতে শক্তি অপচয় হয় অনেক। তার থেকে এই ক্লিভারটা দিয়ে কাটা অনেক সহজ। এই শাকগুলো মূলো ছাড়াই বিক্রি হচ্ছিল। এক এক প্যাকেটে কি সুন্দর দেখুন ফ্রেশ মূলো শাক। দাম নিয়েছে এক এক প্যাকেট 148 ইয়েন, ওই আমাদের ইন্ডিয়ান টাকায় ধরুন 85 টাকার মতো। আমরা যেখানে থাকি এখানে তো আর আমাদের দেশের মতো ওরকম হাট বাজার বসে না। জাপানের অন্য কোথাও বসে কিনা আমার জানা নেই, তবে যেসব দোকানে শাকসবজি বিক্রি হয় সেখানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তরি তরকারি বাজারে ওঠে, তাই নিঃসন্দেহে গোড়া সমেতই ধোয়া যায়। যাই হোক, শাকগুলো এখন ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব পারছি একটু কুচি করার চেষ্টা করছি, তার কারণ মূলো শাকের যে ডাঁটি হয় তাতে যেহেতু প্রচুর পরিমাণ জল থাকে, ভাজার সময় যেহেতু একটু জল বেরিয়ে আসে, তাই ডাঁটিগুলোকে রাখলাম ঠিকই, তবে একটু কুচি করে দিলাম। আমার মাকে দেখেছি, মা মূলো শাকের ডাঁটি ফেলে দিয়ে শাকটাকে নুন দিয়ে চটকে রান্না করতো। তবে বুঝতেই পারছেন আমরা সারা বছর এগুলো পাই না, তাই কোনো কিছু ফেলে দেওয়ার প্রশ্নই ওঠে না। আর নুন দিয়ে আজকে চটকালাম না এই কারণে, যেহেতু হাতে অত বেশি সময় নেই, ঝটপট রান্না করে ফ্রেশ হয়ে মিহিকে তুলে স্নান করিয়ে নিয়ে আমি বের হব। প্রথমে তেল গরম করলাম, একটু বেশি করেই তেল দিয়েছি। তারপর রসুন কুচি করা আর দিলাম 2টো শুকনো লঙ্কা, এগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নিলাম। আর ওই একই সাথে কিছু কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেগুলো সবার আগে দিয়ে একটু নেড়ে ছেড়ে কোনো রকম তারপর শাকগুলো দিয়ে দিচ্ছি। আমার কাছে জানেন তো, শাক ভাজার যে ব্যাপারটা খুব ভালো লাগে সেটা হলো মুখে বাদাম পড়া আর মুখে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার এগুলো টুকরো পড়া। তবে মূলো শাকে সেখানে তো আর বাদাম চলে না, তাই পেঁয়াজ রসুন ওগুলোকে একটু কম ভেজেছি, জাস্ট তেলে একটু সাদলে নিলাম। শাকটার কালার যেহেতু একেবারে গাঢ় সবুজ, তাই আমি হলুদও দেবো না, শুধুমাত্র নুন দিয়ে শাকটা ভাজবো, এতেই এর স্বাদ হবে দুর্দান্ত। আগে আগে নুন দিলাম এই কারণে যাতে শাকগুলো একটুখানি নরম হয়ে যায়। একটু কম করেই দিলাম, পরে টেস্ট করে দেখবো, যদি দরকার হয় তারপরে অ্যাড করা যাবে। নুন দেওয়ার সঙ্গে সঙ্গে শাক থেকে জল বের হতে শুরু করলো, আর পরিমাণে অনেকটা কমে গেছে। তো এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হোক। মূলো শাকটা ওদিকে হোক, আর এই ফাঁকে আমি গরম তেলের মধ্যে ডুমো ডুমো করে কাটা আলুগুলোকে ভেজে নিচ্ছি। মাংসের মধ্যে একটু বেশি করে আলু না দিলে আমার একেবারেই চলে না, তার কারণ আমি যতবার মাংস দিয়ে ভাত খাবো বা মাঝে মাঝে তো আমি দুটো দুটো করে আলু নিয়ে নিই। আমার কাছে না ওই মাংসের টুকরোর থেকেও আলু বেশি ভালো লাগে। যাই হোক, নুন হলুদ দিয়ে আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। ওই একই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজগুলোকে কুচি করে রেখেছিলাম, সেগুলোই এখন অল্প নুন ছিটিয়ে
দিয়ে বেশ ভালো নরম নরম করে ভেজে নেব। এই ফাঁকে চলুন একটা মশলার মিশ্রণ বানিয়ে নিই। প্রত্যেক দিনের বেসিক মশলা আর কি। মারা মুরগির মাংস রান্নার সময় যেসব মশলা ব্যবহার করেন আমিও সেটাই করছি। তো এখানে জিরে গুঁড়ো দিয়েছি, একটু অল্পই দিলাম জিরে গুঁড়ো, যেহেতু কাঁচা জিরের খুব একটা স্ট্রং ফ্লেভার আছে আর যেটা আমার একেবারেই ভালো লাগে না। তবে ভাজা জিরের গুঁড়ো তো আমি বিশাল দিবানা, সেটা আপনারা জানেন। যাই হোক, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়োর সাথে হলুদ গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি ওই সাইডে। টমেটো কেটে নিয়েছি আর এই ফাঁকে ওই যে জল ঝরানো কাটা মুরগির মাংস, সেটার মধ্যে তেল দিচ্ছি না, কারণ তেল যেহেতু রান্নায় অনেকটা ব্যবহার করছি, এখানে আলাদা করে তেল দিলে সেটা অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাবে। এমনিতেই আজকে একটু বেশি তেল ঝাল দিয়ে রান্না করব, তার একটা কারণ আছে, সেটা না হয় পরে বলছি। সব মশলা দিয়ে মাংসগুলোকে ভালো মতো আমি মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখতেই পারতাম, তবে মিহিকে তো এখনো স্নান করানো বাকি, ওর মুখেও ক্রিম দেবো। আমার মনে হয় এই হাত দিয়ে লঙ্কা নুন ভালো করে মাখিয়ে নেবার পর হাতটা আমাদের যেমন জ্বালা করে, এমনি সেই হাত থেকে ওদের মুখেও ঝাল স্প্রেড হতে পারে। তো এই ভয় থেকেই আমি মূলত আজকাল হাত দিয়ে খুব একটা মাছ মাংস মাখাই না। হলুদ আর নুন যদি দেই তবে সেক্ষেত্রে হাত দিয়ে মাখালেও এরকমভাবে লঙ্কার গুঁড়ো দিলে কখনোই আমি হাত দিয়ে মাখি না। আদা রসুন বাটা ভালো মতো কষিয়ে নিয়ে ওদিকে মশলাটা দিলাম, আর এখন বেশ ভালো মতো কষে আসার পর ওপরে অনেকটাই তেল উঠে এসেছে। এখন আমি টমেটো কেটে নিয়েছি আর ওই যে ম্যারিনেট করা মাংস সেটা দিয়ে এখন ভালো মতো কষবো। বুঝতেই পারছেন আজকে তেল ঝালের পরিমাণ অনেকটা বেশি অন্য দিনের তুলনায়। তার কারণ হচ্ছে আজকাল ফেসবুকের ফিডে আমি স্ক্রোল করতে করতে অনেকগুলো নেপালিজ ভিডিও পেয়েছি, যারা মূলত নেপালি রান্নাবান্না করেন। তারা আসলে মূলত নেপালি, তারা রান্নাবান্না করছেন, বেশ ঝাল ঝাল করে চিকেন রান্না করছে, কষা চিকেনের উপর ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছে। আমরা মূলত বাড়িতে চিকেনের ঝোল রান্না করলে তাতে গরম মশলা ছাড়া মিট মশলা অথবা ধনিয়া পাতা খুব একটা ব্যবহার করি না। তবে ওই যে ওনারা রান্না করছিল কষা মাংস, জল ছাড়া মাংসের উপরে যে কষা কষা তেলটা উঠে এসেছে, তার উপরে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছে, সেটা দেখতে যে কি লোভনীয় লাগছিল। তো আজকে আমি ওইরকম ভাবে একটু তেল মশলা বেশি দিয়ে টমেটো রসুন থেতো করে রান্না করছি। তবে কালকে যেহেতু চিকেন কাঞ্চন অফিস নিয়ে যাবে, দুদিনের চিকেন, এটা বুঝতেই পারছেন, তাই এর মধ্যে ধনিয়া পাতা দিলে, বেশি করে দিলে দুদিন রেখে খেলে তার থেকে অ্যাসিডিটি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে আমি যেটা করেছি সেটা হলো অর্ধেকটা মাংস রান্না করছি গরম মশলা দিয়ে, অর্ধেকটা আমি কষা মাংসই তুলে নিয়েছি, যেটা জল ছাড়া একটু ঢেকে ঢেকে রান্না করলাম। যখন সিদ্ধ হয়ে এলো, তেলটা উপরে উঠে এলো, তখন আমি বেশ মোটা মোটা করে কাটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। এই পাতাগুলো ছড়িয়ে দিয়ে এখন কিন্তু আর বেশিক্ষণ রান্না করব না, তার কারণ এই যে গাঢ় সবুজ ব্যাপারটা, সবুজ রংটা বেশি রান্না করলে এটাই চলে যাবে, আর যেটা দেখতে বা খেতে খুব একটা ভালো লাগে না। তেল ঝাল মশলা ধনিয়া পাতা সবকিছু আমি মাংসের গায়ে একটু মাখিয়ে দিলাম, আর এটাকে না এখন আর ঢাকবো না, এইভাবে কিছুক্ষণ রাখবো। তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঢেকে রেখে দেবো। আর ওইদিকে গরম মশলার যে মাংসের ঝোলটা বানিয়েছিলাম সেটাও রেডি হয়ে গিয়েছে। কষা চিকেনটা আমি এরকম পাত্রে রেখেছি যাতে করে পরে খেতে আর গরম করতে সুবিধা হয়, তো ছোটটা রেখেছি। আর ওদিকে আমার কিচেন ক্লিন করা হয়ে গিয়েছে, বাসনপত্র পরিষ্কার রেডি। জাস্ট আমি মিহিকে স্নান করাবো বলে মিহির বাথটবটা এখানে এনে রেখেছি। আর ওদিকে দেখুন আমার মিহি ঘুম থেকে উঠে পড়েছে। বাবা বাবা বাচ্চা, বিছানাপত্র তো খুব এলোমেলো হয়ে আছে বেবি, গোছাতে হবে না বেবি? মিহি মিহি চান 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 মিহি চান মিহি চান মিহি চান মিহি চান মিহি চান। ওঠো বেবি, ওঠো ওঠো, অনেক সকাল হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে বেবি, ওঠো। বাইরে আজকে মারাত্মক সুন্দর রোদ্দুর। আজকে ছুটির দিন হলেও কাঞ্চনের একটু হাতের কাজ রয়েছে, ওর ব্যক্তিগত কিছু কাজ, তো সেসব নিয়ে ও একটু ব্যস্তই আছে। তাই আমরা এই ফাঁকা সময়টাতে পার্কে এসেছি। আমাদের স্নান খাওয়া দাওয়া পুজো সব গোছাগুছি কমপ্লিট করে আমরা দুই মা মেয়েতে সুন্দর মতো রেডি হয়ে চলে এসেছি। এখন বাজে ওই প্রায় বেলা 12টার মতো। বিকেল বেলায় প্রচুর বাচ্চা তো আসে, তবে যেসব বাচ্চারা কাদা মাটি নিয়ে খেলা করে তারা মূলত এই সময় এসেই খেলাধুলা করে। আমরা এখন জাস্ট আগে আগে পৌঁছে গিয়েছি। আমাদের সাথে আরো কয়েকজন বন্ধু আছে, ওরাও যোগ করবো। ওদেরও সবার ছোট ছোট বাচ্চা হয়েছে, তো আমরা সবাই একই পাড়ায় থাকি আর কি।
এই সোয়াইং সিডগুলো মূলত ১ বছরের পরই বাচ্চারা ইউজ করতে পারে। তবে আমার মিহি এখনো অনেক ছোট, তাই ওকে আমি ধরে রেখেছি। আসলে মায়ের মন তো তাই মানছিল না। সব বাচ্চারা এত আনন্দ করছিল, তাই আমার মনে হচ্ছিল আমার মিহিকে আমি একটু ধরে উঠিয়ে দিই। তবে মনে মনে একটু ভয়ও করছিল, তাই পেছন থেকে ওকে আমি ধরে রেখেছি। ভয় করছিল এই জন্যই যাতে ও এখন খুব মাথা ঝাঁকায় আর সামনের দিকে ঝুঁকে পড়ে, তাই পাছে মাথায় না লেগে যায়, সেই জন্য আবার তুলে নিয়ে আমি ওকে স্ট্রলারে বসিয়ে দিয়েছি। Gili 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 ha ha. প্রায় ২টা মতো বেজে গিয়েছে, বাচ্চারা অনেক ছিল, তো সবে আস্তে আস্তে ফাঁকা হচ্ছে মাঠটা। আর এই মাঠে না একটু ঘাস নেই জানেন তো, যেটা সব থেকে বিরক্তির কারণ। প্রচুর বালি। আসলে এখানে বাচ্চারা খেলাধুলো করে, খুব একটা বসাবসি হয় না, ওই জন্যই হয়তো এমন ব্যবস্থা। তো মিহি আর বাচ্চারা অন্য যারা ছিল তারা সবাই ঘুমিয়ে পড়েছে। এখন সবাইকে স্ট্রলারে দিয়ে আমরা মারা শুরু করেছি দুষ্টুমি। মাগো মা, সবই ঠিক ছিল, তবে শেষের দিকটায় ওর পড়ে যাওয়াটা সবার একেবারে খিলখিলিয়ে হাসির কারণ হয়েছে। তো যাকগে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।